হ্যালো বন্ধুরা, কি হালচাল তোমাদের? আমাদের পাহাড় জঙ্গলে ঘেরা উত্তরবঙ্গের মধ্যে সবার পরিচিত শিলিগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, কোচবিহার, আলিপুরদুয়ার। হয়তো আপনাদের মধ্যেও অনেকের বাড়ি এই শহরগুলোতে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনাদের এই প্রিয় শহরের নামকরণের পেছনে কোন ইতিহাস চাপা পড়ে আছে? কেন এরকম বিচিত্র নাম রাখা হয়েছিল এই শহরগুলোর? এই সব কিছুই জানতে পারবেন এই ভিডিও থেকে। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক আমার জন্মস্থান এবং প্রিয় শহর ফালাকাটা থেকে। আলিপুরদুয়ার জেলার অন্তর্গত ফালাকাটা ব্লকের মোট জনসংখ্যা 2,90,000 এবং জানলে অবাক হবেন, আজ থেকে প্রায় 250 বছর আগে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর যুদ্ধের কারণে এই অঞ্চলের নাম ফালাকাটা হয়। শুরু থেকেই ফালাকাটা ছিল বিশাল কামরূপ সাম্রাজ্যের অংশ। পরবর্তী সময় এই অঞ্চলটি কোচ রাজবংশের নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু 1773 খ্রিস্টাব্দে ভুটান রাজার আদেশে সেনাপতি ভাগ্নেয় জিম্বো কোচ রাজ্যে আক্রমণ করে। শুরু হয় ভুটান কোচবিহার যুদ্ধ। দুর্ভাগ্যবশত কোচবিহারের সৈন্যরা এই যুদ্ধে পরাজিত হয়। ফলস্বরূপ ভুটিয়ারা ফালাকাটা সহ সমতলের বিশাল ভূভাগ দখল করে নেয়। এভাবে 1773 থেকে 1865 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 92 বছর ফালাকাটা ছিল ভুটানের নিয়ন্ত্রণে। এই সময় ভুটিয়ারা পালঙ্গের পার সহ ফালাকাটার একাধিক স্থানে সৈন্য শিবির তৈরি করে। কিন্তু দিন প্রতিদিন ভুটিয়াদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের প্রশ্রয়দাতা ব্রিটিশরা কোচবিহারের সৈন্যদের সঙ্গে নিয়ে ভুটানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যা ইতিহাসে দুয়ার যুদ্ধ নামে পরিচিত। ঐতিহাসিকদের মতে এই যুদ্ধের সময় ভুটিয়া সৈন্যদের ফালাকাটা থেকে বিতাড়িত করার জন্য কোচবিহারের সৈন্যরা ফালাকাটায় থাকা ভুটিয়া সেনা শিবিরগুলোতে আক্রমণ করে এবং কোচবিহারের সৈন্যরা কিছু ভুটিয়া সৈন্যকে মাঝ বরাবর কেটে ফেলে স্থানীয় ভাষায় ফালা করে ফেলেছিল। ফালা শব্দের অর্থ দুই ভাগ বা দুই খণ্ড, অর্থাৎ দুই ভাগে কেটেছিল। এরপর থেকে স্থানীয় ও আশেপাশের লোকজন অঞ্চলটিকে ফালাকাটা নামে ডাকতে শুরু করে। এছাড়া আরেকটি ভৌগোলিক মতবাদ হলো ফালাকাটা শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া 3 কিলোমিটার দৈর্ঘ্যের সাপটানা নদী এই শহরটিকে মাঝ বরাবর দুই ভাগে ভাগ করেছে, স্থানীয় ভাষায় ফালা করে কেটেছে এবং এখান থেকেই এই অঞ্চলের নাম হয়ে যায় ফালাকাটা। ফালাকাটার মতোই আমাদের আরেকটি প্রিয় শহর আলিপুরদুয়ার। এই শহরের নামকরণের ইতিহাসও গভীরভাবে জড়িয়ে আছে 1865 সালের দুয়ার যুদ্ধের সঙ্গে। প্রথম দিকে এই অঞ্চলের নাম ছিল আলিপুর, পরে বিশেষ একটি কারণে নামের শেষে দুয়ার শব্দটি যুক্ত হয়। সে সময় ব্রিটিশ সেনাবাহিনীতে একজন উচ্চ পদস্থ মুসলিম সামরিক কর্মকর্তা ছিলেন, তার নাম হেদায়েত আলী খান। 1861 সালে তিনি কোচবিহার সেনাবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি তিনি ছিলেন পশ্চিম ডুয়ার্সের সহকারী কমিশনার। তৎকালীন ভুটিয়াদের অত্যাচার থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য তিনি কালজানি নদীর তীরে সামরিক ঘাঁটি স্থাপন করেন। 1865 সালের যুদ্ধে ভুটানের পরাজয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যুদ্ধের পর সিনচুলা চুক্তির মাধ্যমে ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল ব্রিটিশদের অধীনে চলে আসে এবং ব্রিটিশরা বর্তমান আলিপুরদুয়ার শহরসহ এই অঞ্চলের বিশাল এলাকা কর্নেল হেদায়েত আলী খানের কাছে লিজে প্রদান করে। এরপর থেকেই তার নামের আলী শব্দ ও সংস্কৃত শব্দ পুর, যার অর্থ শহর বা নগর, থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় আলিপুর। কিন্তু কলকাতাতেও একটি আলিপুর আছে, তাই বিভ্রান্তি এড়াতে ব্রিটিশরা এর সঙ্গে দুয়ার শব্দটি যুক্ত করে দেয়। দুয়ার শব্দটির উৎপত্তি ইংরেজি ডোর থেকে, যার অর্থ প্রবেশদ্বার। একটা সময় ছিল যখন ভুটানের মানুষজন সমতলে যাতায়াতের জন্য বিভিন্ন গিরিপথ ব্যবহার করত। ভুটান থেকে ভারতে প্রবেশের এরকম 18টি প্রাকৃতিক প্রবেশপথ আছে, যার মধ্যে একটি আলিপুরদুয়ারের বক্সা থেকে শুরু হয়। ব্রিটিশরা এই প্রবেশপথগুলোকে বলতো ডোর। পরবর্তী সময় এই ডোর শব্দটি স্থানীয়দের মুখে দুয়ার বলে উচ্চারিত হতে থাকে, যার অর্থ প্রবেশপথ, আর এভাবেই এই অঞ্চলের নাম পড়ে যায় আলিপুরদুয়ার। ফালাকাটা ও আলিপুরদুয়ারের থেকেও উত্তরবঙ্গের একটি প্রাচীনতম জনপদের নাম হল কোচবিহার। এই অঞ্চলের ইতিহাস মহাভারত যুগ পর্যন্ত বিস্তৃত। সেই সময় এর নাম ছিল প্রাক জ্যোতিষপুর। পরবর্তীকালে তা পরিচিত হয় কামরূপ নামে, এরপর কামতা এবং সবশেষে কোচবিহার। জানলে অবাক হবেন, কোচবিহার নামটি কলকাতা নামের চেয়েও প্রাচীন। এর অন্যতম ঐতিহাসিক প্রমাণ হল 1662 খ্রিস্টাব্দের ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা ভান্ডেন ব্রোকের তৈরি একটি মানচিত্র। প্রায় 360 বছর পুরনো সেই মানচিত্রে ডাচ ভাষায় কোচবিহারকে কোচবাহার নামে উল্লেখ করা হয়েছে। এছাড়া আকবরনামা, শাহজাহাননামা ও তারিকি আসাম সহ একাধিক মধ্যযুগীয় গ্রন্থে কোচবিহার নামের উল্লেখ পাওয়া যায়। এই অঞ্চলের কোচবিহার নামকরণ নিয়ে নানা ধরনের মতবাদ রয়েছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত অনুযায়ী কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা মহারাজ বিশ্বসিংহ কামতাপুর থেকে হুসেন শাহী ডাইনাস্টিকে উৎখাত করার পর রাজমাতা হীরাদেবীর আদেশে রাজধানী আসামের চিকনা পাহাড় থেকে সরিয়ে হিঙ্গুলাবাসে স্থানান্তর করেন, যার বর্তমান অবস্থান শামুকতলা বাজার থেকে প্রায় 3 কিলোমিটার উত্তরে। রাজধানী স্থানান্তরের পর মহারাজ লক্ষ্মীনারায়ণের সময়কাল থেকেই রাজা, রানী ও রাজপরিবারের সদস্যরা মনোরম আবহাওয়ার কারণে প্রায়ই বর্তমান কোচবিহার অঞ্চলে ভ্রমণ করতে আসতেন।
তাছাড়া তৎকালীন রাজধানী থেকে অনেকটাই দূরে থাকা জলপেশ মন্দিরে পূজা দিয়ে ফেরার পথে রাজ পরিবারের সদস্যরা অনেক সময় কোচবিহার অঞ্চলে শিবির বানিয়ে বিশ্রাম করতেন, আর এখান থেকেই কোচবিহার নামের উৎপত্তি। সংস্কৃত শব্দ বিহারা থেকে আসা বিহার, যার অর্থ ভ্রমণ বা বিচরণ করা। কোচ রাজারা যেহেতু এখানে ভ্রমণ বা বিহার করতে আসতেন, সেই ধারণা থেকে স্থানীয়রা অঞ্চলটিকে কোচদের ভ্রমণস্থল বা কোচবিহার বলে ডাকতে শুরু করে। কিন্তু 1662 খ্রিস্টাব্দে মীর জুমলা এই অঞ্চল জয় করার পর কোচবিহার নাম বদলে আলমগীরনগর রেখেছিলেন। কিন্তু মহারাজ প্রাণনারায়ণ অল্প কিছুদিনের মধ্যেই রাজ্য পুনরুদ্ধার করে পুনরায় কোচবিহার নামকরণ করেন। কোচবিহারের পর উত্তরবঙ্গের আরেকটি বড় শহর হল শিলিগুড়ি। একসময় এই অঞ্চল ছিল বৈকুণ্ঠপুর জঙ্গলের অংশ, চারদিকে শুধু ঘন জঙ্গল। ব্রিটিশ ঐতিহাসিক উইলিয়াম উইলসন হান্টার এ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল নামক গ্রন্থে শিলিগুড়িকে বসবাসের অযোগ্য স্থান বলে উল্লেখ করেছেন। অন্যদিকে বিখ্যাত উদ্ভিদ বিশেষজ্ঞ জোসেফ ডাল্টন হুকারের বর্ণনায় শিলিগুড়ি একটি ড্যাম্প ডার্ক ফরেস্ট বা আর্দ্র অন্ধকার বনাঞ্চল। শিলিগুড়ি নামকরণ নিয়ে একাধিক মতবাদ রয়েছে। অনেকের মতে ল্যাপচা ভাষার শালি শব্দ থেকে শিলিগুড়ি নামের উৎপত্তি, যেখানে শালি শব্দের অর্থ ধনুক। অন্যদিকে ব্রিটিশ লেখক ইসি ডোজে তার গ্রন্থ এ কনসাইন্স হিস্ট্রি অব দার্জিলিং ডিস্ট্রিক্টে লিখেছেন, শিলিগুড়ি নাম এসেছে মহানন্দা নদীর তীরে পাওয়া পাথর বা শিল শব্দ থেকে, যার সঙ্গে গুড়ি শব্দ যুক্ত হয়েছে। গুড়ি শব্দের অর্থ স্থান। লেখক শৈলেন দেবনাথের মতে শিলিগুড়ি শব্দের অর্থ নুড়ি পাথরের ঢিপি। আরেকটি থিওরি হলো শিলিগুড়ি শব্দ এসেছে শিলগাড়ি শব্দ থেকে, যা একটি নেপালি ভাষা। শিল মানে পাথর আর গাড়ি মানে দুর্গ বা স্থান। 19বিংশ শতাব্দী পর্যন্ত শিলিগুড়িকে শিলচাগুড়ি বলা হতো। বিভিন্ন ব্রিটিশ ঐতিহাসিক নথিপত্রেও এই নামের উল্লেখ রয়েছে। তবে বেশিরভাগ ঐতিহাসিকদের মতে শিলিগুড়ি যখন কোচ রাজবংশের অধীনে ছিল, তখন স্থানীয় রাজবংশীরাই এমন নাম দিয়েছিলেন, যার অর্থ পাথরের স্থান। আসলে সেই সময় যে স্থানে কোনো নির্দিষ্ট বস্তু বেশি পরিমাণে পাওয়া যেত, সেই বস্তুর নামের শেষে গুড়ি, মারি, বাড়ি প্রভৃতি শব্দ যুক্ত করে সেই স্থানের নামকরণ করা হতো। বন্ধুরা, এবার আমাদের ধূপগুড়ি ও ময়নাগুড়ি। এই শহর দুটি আকারে ছোট হলেও এই অঞ্চলে হাজার বছর আগে থেকেই জনবসতির অস্তিত্ব ছিল, যার সবচেয়ে বড় ঐতিহাসিক প্রমাণ হল প্রাচীন জটিলেশ্বর মন্দির। সরল রেখায় হিসাব করলে এই মন্দির থেকে ধূপগুড়ি ও ময়নাগুড়ি উভয় শহরের দূরত্বই প্রায় 10 কিলোমিটার। ধারণা করা হয় গুপ্ত যুগের শাসকেরা আনুমানিক 320 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। এছাড়াও এই দুই জনপদের আশেপাশে আরও বেশ কয়েকটি প্রাচীন মন্দির রয়েছে। ধূপগুড়ির কালীরহাটের বড় কালীর মন্দির তার মধ্যে অন্যতম। প্রচলিত লোককথা অনুযায়ী অতীতে যখন এই মন্দিরগুলোতে একই সময় সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হতো, তখন পুজোর ধূপধুনোর মনোরম সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ত। অনেকের মতে সেই ধূপের গন্ধ থেকেই নাকি এই এলাকার নাম হয় ধূপগুড়ি। এছাড়া আরেকটি মতবাদ অনুসারে একসময় এই অঞ্চলে প্রচুর পরিমাণে ধূপি গাছ দেখা যেত। সেই গাছের নাম থেকেই নাকি এই এলাকার নাম ধূপগুড়ি হয়েছে। ধূপগুড়ির মতোই ময়নাগুড়ির ইতিহাসও বহু প্রাচীন। আসামের ঐতিহাসিক রাজমোহন নাথের কদলী রাজ্য নামক গ্রন্থ অনুসারে 7ম শতকে এ অঞ্চলের সামন্ত শাসক ছিলেন কামরূপের পাল বংশীয় রাজা ধর্মপালের বোন ময়নামতি। স্থানীয় জনবিশ্বাস অনুযায়ী তিনি আজও মৈনামাতা নামে এ অঞ্চলের বিভিন্ন স্থানে গ্রামদেবী হিসেবে পূজিত হন। বলা হয় থানা রোডে অবস্থিত বিখ্যাত ময়নামাতার মন্দিরকে কেন্দ্র করেই এই জনপদের নামকরণ হয়েছে। প্রথম দিকে অঞ্চলটির নাম ছিল মৈনাগুড়ি, পরবর্তী সময়ে তা হয়ে যায় ময়নাগুড়ি। যাই হোক বন্ধুরা, এই ছিল এই জনপদগুলোর নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস। আপনারা যদি উত্তরবঙ্গের আরো অন্যান্য কোনো জনপদের নামকরণের ইতিহাস জানতে চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।